এবার শেখ হাসিনার ফাঁদে ডক্টর ইউনূস পা দিয়েছেন। আন্তর্জাতিক মামলায় ডক্টর ইউনূস আজকেই গ্রেপ্তার হবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। প্রথম আসামি আমরা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে সমস্ত বিষয়ে মামলা করতে চেয়েছে ডাউটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ওনার নোবেল প্রাইজ যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন ওটা রিভোক করে দেওয়া হয়, এটাকে জানানোর জন্য যে আরও 50টা মানবাধিকার সংস্থার কাছে এটা পাঠানো হবে, এটাও জানানোর জন্য আপনাদেরকে। কারণ বিশ্ব বিবেক এখন জাগতে হবে। বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ হত্যার মধ্যে দিয়ে, ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয় নিয়ে তারা চিঠি লিখে এনসিপির পেছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে, তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে, তোমাদের যে অবস্থা হয়েছে সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। সার্জিস, হাসনাত বা এই ধরনের যারা আছেন মিটিং করেছিলেন শেখ হাসিনার সাথে, বলেছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি। আসলে সরকারের বর্তমান যে পলিসি, এই পলিসিটাই হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এই আন্দোলনের সময় তাদের কতজন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন। কিভাবে ডক্টর ইউনূস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন? আমরা এই বিষয়টা সবাই জানি যে ব্রিটেনের একটি বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স মানবতা বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইসিসিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, জুলাই সনদের কথা বলা হচ্ছে। জুলাই সনদ আসছে জুলাই মাসে, অর্থাৎ আগামী মাসেই জুলাই ঘোষণাপত্র আসবে। সেখানে কি হবে? বাংলাদেশের কি বড় ধরনের কোনো পরিবর্তন হবে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এবার আন্তর্জাতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনূসের নামে মামলা করা হয়েছে, তিনি অবিলম্বে গ্রেপ্তার হবেন। প্রিয় দর্শক শ্রোতা, এইদিকে রাজনৈতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করতেছেন শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন ডক্টর ইউনূস। আর এইদিকে বাংলাদেশ থেকেও বলা হচ্ছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন, কারণ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পয়েন্টে অবস্থান করতেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাপ্রধান কিভাবে সহযোগিতা করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কখন গ্রেপ্তার হবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কিভাবে ডক্টর ইউনূস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়লেন? আমরা এই বিষয়টা সবাই জানি যে ব্রিটেনের একটি বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্স মানবতা বিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আইসিসিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে। ইউনূস সরকারের অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ ডাউটি স্ট্রিট চেম্বারের হাতে রয়েছে বলে জানা গেছে। এই বিষয়টা কিন্তু আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি। আমি সেইটার বিস্তারিত আলোচনা করব না, আমি শুধু আপনাদের এই অনুষ্ঠানের প্রথমে জানিয়ে দেই যে ডক্টর ইউনূস সরকারের বিষয়ে ডাউটি স্ট্রিট চেম্বার্সের নিজস্ব ওয়েবসাইটে কি বলা হয়েছে। এই যে একটা আইনি সংস্থা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতে যাচ্ছে, এই বিষয়ে এই ডাউটি স্ট্রিট চেম্বার্স তার নিজস্ব যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কি লিখছেন বা কি বলছেন সেটা আমি হুবহু আপনাদেরকে ছোট্ট লেখাটি পড়ে শোনাবো, তারপরে আলোচনায় আসবো আর কি। এখানে বলা হয়েছে, সম্পূর্ণ বিষয়টি ইংরেজিতে, আমি বাংলা অনুবাদ করে হুবহু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 2024 সালের 8ই আগস্ট ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অসংখ্য বিনা উস্কানিতে এবং সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে। তারা একটা দিচ্ছে, সংখ্যা অনুযায়ী দিচ্ছে যে 1 হত্যা, 2 মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড বিশেষ করে সাংবাদিকদের, 3 অবাধ গণহত্যা এবং 4 ধর্মীয় সহিংসতার প্ররোচনা, যেমন বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ এবং হিন্দু মন্দির ধ্বংসের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলির জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনুচ্ছেদ 15 এর যোগাযোগ বাংলাদেশে এই নৃশংসতার শিকার এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগৃহীত প্রমাণের উপর ভিত্তি করে করা হবে। এই আক্রমণগুলির ব্যাপক এবং পদ্ধতিগত প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে হত্যা, নির্যাতন, কারাদণ্ড বা স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। আমি এই যে ডাউটি স্ট্রিট চেম্বার্সের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে যে আইসিসিতে একটা মামলা করবেন মানবতা বিরোধী, সেই তাদের ওয়েবসাইটে কি লিখছে পরিপূর্ণ আপনাদেরকে পড়ে শোনালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আসেন আমার এই অনুষ্ঠানের যে শিরোনাম দিছি সেই শিরোনামের বিষয়ে, যে ডক্টর ইউনূস শেখ হাসিনার জালে জড়িয়ে পড়েছেন এবং সেটার আমি বড় একটা কারণ আপনাদেরকে এখনই পড়ে শোনালাম। এটা কোনো ব্যক্তি মামলা করতেছে না, এই মামলাটা করতেছে একটা সংস্থা এবং এই সংস্থাটা খুবই নামি দামি একটা সংস্থা, তাদের ব্যাপক সুনাম আছে চারিদিকে। ডাউটি স্ট্রিট চেম্বার এটা ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য, যে কদিন আগে লন্ডনে যে প্রধান উপদেষ্টা ছিলেন সেই দেশেরই একটা আইনি সংস্থা। এটা কোনো কোনো
কি স্বেচ্ছাসেবী সংস্থা না, এটা আইনি, মানে বিশ্বের বড় বড় আইনজীবীরা সম্মিলিত হয়ে একটা আইনের সংস্থা করছেন, যা বিশ্বের বিভিন্ন দেশের বা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় বড় মানবতা বিরোধী যে কর্মকাণ্ড সংগঠিত হয় সেইগুলার তারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এগুলা তুলে ধরেন, এবং তাদের হারের সংখ্যা খুবই কম, এবং তারা যে শুধু কি বলে টাকা পয়সার বিনিময়ে বা অন্য কোনো সম্পর্কের বিনিময় করে তা না, তারা যথাযথ প্রমাণ না পাইলে কোনো কিছু হাতে নেয় না। যেহেতু তারা এটা হাতে নিচ্ছে, তার মানে যথাযথ প্রমাণ আছে, এবং সেটা আমরাও দেখতেছি যে তাদের যে এখানে তারা 5টা বিষয় তুলে ধরছে। একটা হচ্ছে হত্যা, 2 নম্বরে মিথ্যা ফৌজদারি অভিযোগের নির্বিচারে কারাদণ্ড, বিশেষ করে সাংবাদিকদের, 3 নম্বরে অবাধ গণহত্যা, এবং 4 নম্বরে ধর্মীয় সংসদের প্রচলন। সেটা বাংলাদেশে মানে একেবারে যে মিথ্যা তা নয়। আচ্ছা, যাই হোক, সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন মানে আমার আলোচনায় যে কিভাবে জড়িয়ে গেলেন। এটাও একটা জড়ানোর কারণ। আর একটা হলো যে তিনি যখনই ব্রিটেনে যাবেন তার ঠিক আগ মুহূর্তেই 3 তারিখে 3 জুলাই বা 4 জুন শেখ হাসিনার ভাগ্নে তিলিপ সিদ্দিকী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা চিঠি দিলেন, এবং সেই চিঠিটা সারা বিশ্বব্যাপী প্রচার হলো। হুবহুব চিঠিটা আমি আপনাদেরকে পড়ে শোনাইছি বাংলা অনুবাদ করে। সেই হুবহুব চিঠিটা দ্য গার্ডিয়ান সহ, মানে দ্য গার্ডিয়ান যে আপনার আন্তর্জাতিক নিউজ পত্রিকা আছে, এবং সেটা সব পৃথিবীর মানে আন্তর্জাতিক মানে নিউজ পত্রিকাগুলো সেইটা ঢালাওভাবে প্রচার করছে যে ব্রিটেনের সংসদ সদস্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে একটা চিঠি দিচ্ছেন, এই চিঠির ভাষা। এবং সেটা প্রচার হলো। প্রচার হওয়ার পরে প্রধান উপদেষ্টা সেখানে গেলেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রথমে বলা হলো যে না, আমরা চিঠি পাইনি, পরে আবার বলা হলো পাইছি। তারপরে ব্রিটেনে গেলেন। ব্রিটেনে প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার তিনি দেখা করলেন না প্রধান উপদেষ্টার সাথে, এবং আমাদের প্রধান উপদেষ্টা তিলিপ সিদ্দিকীর সাথে দেখা করলেন না। এই যে তিলিপ সিদ্দিকী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধান উপদেষ্টার দিকে, সেটা প্রধান উপদেষ্টা গ্রহণ করেন নাই। এইটাও সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হয়েছে, এবং এইটা প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে আবার অন্যদিকে দেখেন যে লন্ডনের যে আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করলো, জনাব শফিকুল আলমের ভাষায় যে ঘেউ ঘেউ লীগ বা ঘেউ ঘেউ পার্টি, তারা কি করছে? তারা মিছিল করছে, বিক্ষোভ করছে, অবস্থান কর্মসূচি করছে, ডাস্টবিন পরিবেশন করছেন। তারপরে তারা ডিজিটাল সাইনবোর্ডে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার ছবি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের নোবেল জয়ী একজন প্রধানমন্ত্রী ছিলেন অং সান সু চি, তার ছবি, তাদেরকে দিয়ে তারা যে কর্মকাণ্ড করছে বিভিন্নভাবে তারা প্রচার করছেন। সেটাও বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে, এবং সেটা কি বলে গ্রহণযোগ্যতাও পাইছে অনেকাংশে। আর তার চেয়ে বড় বিষয় হলো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ব্রিটেনের সাধারণ জনগণ অনুরোধ করছে যে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন না, কারণ তার বিরুদ্ধে অনেক মামলা আছে। তিনি ক্ষমতা নেওয়ার পরে মানে অনেকগুলো অভিযোগ আছে। তিনি ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে, তিনি কোনো পদক্ষেপ নেয়নি, বা তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদে কাজগুলো হয়েছে আপনার। মানে মোট কথা এই যে সাধারণ জনগণের রিকোয়েস্টে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন না। এই যে সমস্ত বিষয়, এই যে লন্ডন বিলেত সফর, তারপরে বিলেতের আওয়ামী লীগের কর্মকাণ্ড, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়া, তারপর পরে প্রকাশ হওয়া যে একটা ব্রিটেনের আইনি সংস্থা এই শুধু ডক্টর ইউনূস না, ডক্টর ইউনূসের সরকারের মানে বিরুদ্ধে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করতেছেন। মানে সকল প্রস্তুতি শেষ, এখন শুধু তাদের কাছে যে ডকুমেন্ট আছে সেগুলা পরিবেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করবেন। এইগুলা বিষয় কি দেখে আপনার কাছে মনে হইতেছে না যে শেখ হাসিনার জালে অলরেডি জড়ায় পড়ছে অন্তর্বর্তী সরকার? আমার কাছে সেরকমই মনে হয়েছে, যার কারণে আমি এই অনুষ্ঠানের শিরোনামটা এরকম দিচ্ছি যে শেখ হাসিনার জালে জড়িয়ে পড়া মানে জর্জরিত হয়ে পড়ছে। সার্জিস, হাসনাত বা এই ধরনের যারা আছেন মিটিং করেছিলেন শেখ হাসিনার সাথে, বলেছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি। আসলে সরকারের বর্তমান যে পলিসি, এই পলিসিটাই হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এই আন্দোলনের সময় তাদের কতজন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন। তো যারা রাজপথে আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, সবার তো ভাই ভিভিআইপি গাড়ি নাই। তো তাদেরকে ছাত্রলীগ যদি মারে, আওয়ামী লীগ যদি গুলি করে, চাপাতি দিয়ে কোপায়, কে হেফাজত করবে, কে নিরাপত্তা দিবে বলতে পারবেন? আমি তো আমার জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমি তো এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। তৃণমূলের মানুষকে কিভাবে সরকার নিরাপত্তা দিবে? আসলে সরকারের বর্তমান যে পলিসি, এই পলিসিটাই হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পলিসি। যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এটা আওয়ামী লীগের বিষয়। দেখেন, সাবের হোসেন চৌধুরীকে জামিন দিল আওয়ামী লীগের এমপি, আব্দুল মান্নান আওয়ামী লীগের এমপি জামিন দিল, শেখ হাসিনার সাবেক সামরিক সচিব তাকে জামিন দিয়ে দিল। কেন ভাই, কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে? এগুলো কি আওয়ামী লীগের কালপিটদেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে না যে তোমরা গ্রেপ্তার হলেও তোমরা জামিন পা? বিবিসি রিপোর্ট অনুযায়ী সূত্র দিয়ে তথ্য দিচ্ছে যে আবার আওয়ামী লীগ নতুন কমিটি হইতে পারে, সাবের হোসেন চৌধুরী, আব্দুল হামিদ খান তাদেরকে নিয়ে। তাহলে সরকার আসলে কি করতেছে, কে চালাচ্ছে, এটাই তো আসলে দেশের মানুষ বুঝতে পারতেছে না। তাহলে দেশে একটা নিরাপত্তার হুমকি তৈরি হচ্ছে, সংকট তৈরি হচ্ছে। এর দায় কাকে নিতে হবে? এর দায় তো অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। যারা
যেই ব্যবসায়ীরা মিটিং করেছিলেন শেখ হাসিনার সাথে, বলেছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, সেই বিক্রমের হাতেম আলী আর আহমেদ আকবর সুবহানরা তাদের কয়জনকে সরকার গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার তো করে নাই, বরং তাদেরকে পুনর্বাসিত করা উচিত। তাহলে তারাই তো এখন আবার নতুন করে ফান্ডিং করতেছে, এই বিভিন্ন মিছিলের ফান্ডিং করতেছে, বিভিন্ন জায়গায় পয়সাপাতি খাওয়াইয়া ঘুষ দিয়া জামিন করাইতেছে। এটাই তো বাস্তবতা ভাই। সেই জায়গা থেকে বলবো, সরকার যদি এইভাবে করে চলতে থাকে তাহলে জনগণের জায়গা থেকে গণপ্রতিরোধ তৈরি হবে, স্বতঃস্ফূর্তভাবে তৈরি হবে। কেন জানেন? আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এই আন্দোলনের সময় তাদের কতজন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? আমাকে এই প্রশ্নটার উত্তর দিবেন। কতজন দিয়েছেন ভাই সম্মুখ সারিতে আন্দোলনের নেতৃত্ব? হাতে গোনা 2-1 জন ছাড়া কিন্তু নাই। এখন আরও পরিষ্কার কথা বলতে হয় যে তাহলে নিশ্চয়ই তারা যখন সরকারে বসেছে, উপদেষ্টা হয়েছে, তারা এই শর্তেই উপদেষ্টা হয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। তাদেরকে কে উপদেষ্টা বানিয়েছে আপনারা কেউ জানেন? আমি জানি, সমন্বয়করা সবাই জানে তাদেরকে কেউ উপদেষ্টা বানিয়েছেন, কেউ জানে না। তার মানে তারা যে এই চুক্তিতে সাইন করে গোপনে তারা যে উপদেষ্টা হন নাই, আপনি বলতে পারবেন? উপদেষ্টা আসিফ নজরুল স্যার বললেন যে তিনি প্রস্তাব করেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, অনেক উপদেষ্টারা নাকি নারাজ, চায় না। তারা কারা চায় না? তাদের মুখ উন্মোচন করুক, আমরা দেখি। ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগের নেতা যদি তারা ফোন দিয়ে হুমকি দেয়, সে মুইতা দিবে, তার কাপড় গরম হয়ে যাবে। সেই উপদেষ্টা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? সেই উপদেষ্টার কাছ থেকে আপনি কিভাবে আশা করেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে সেই সমস্ত লোকদেরকেই পলিসি মেকিং এবং পাওয়ার এবং অথরিটিসে যাইতে হবে বা থাকতে হবে যাদের সেই গার্ডস আছে, যারা বিগত বছরগুলোতে আওয়ামী লীগকে চোখে চোখ রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে, নিজেদের জীবনের পরোয়া না করে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, রাজপথ থেকে এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগকে তাড়িয়েছে। তারা যদি উপদেষ্টা হইতে পারে তাহলে না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে পারবে। ইনারা কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? ইনাদেরকে সেই গার্ডস আছে? ইনারা তো গণ অভ্যুত্থানের সময়ও রাজপথে ছিল না। ইনারা আওয়ামী লীগের কি বুঝবে? ইনারা তো ইনাদেরকে ডর দেখাইলেই ডরায় যাবে। ইনারা আওয়ামী লীগের সাথে ডরের চোটে আপোষ করবে। যদি বলে যে এই উপদেষ্টা তুমি যদি কথা না শোনো তোমার ছেলেরে মাইরে ফেলবো, তোমার মেয়েরে মাইরে ফেলবো, তোমার বউরে তুলে নিয়ে যাবো, ওই উপদেষ্টা তো মানে তলফা গরম হয়ে যাবে। এটাই তো বাস্তব। সুতরাং তাদেরকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। এই উপদেষ্টা পরিষদ সংস্কার করে বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে, তাহলে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। কারণ সংস্কারের কথা বলে, আরে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আপনি কিসের ঘোড়ার ডিমে সংস্কার করবেন? আপনার তো মানে মৌলিক দূষণই তো আপনি তো মানে পিউরিফাই করলেন না। হ্যাঁ, দূষণ সাথে নিয়ে, ময়লা ঘু সাথে নিয়ে, দুর্গন্ধ সাথে নিয়ে, হ্যাঁ আপনি এখানে আবার কিসের সংস্কার করবেন? সংস্কার হবে নাকি? বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। অংশগ্রহণমূলক বাংলাদেশ, অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগকে বাদে করতে হবে। এটা তো 1 নম্বর সংস্কার। 1 নম্বর সংস্কারই করতে পারতেছে না, বাকি সব এই সংস্কার, অমুক কমিশন, আউল ফাউল আলাপ দিয়ে তারা টাইম কিল করতেছে। এইটা ইন্টারিম গভর্নমেন্ট তারা যদি না করতে পারে তাহলে বাদ দেন, সবার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে দ্রুত নির্বাচন দিয়ে ওনারা চলে যাক। অন্যথায় জাতীয় সরকার করুক, বিপ্লবীদেরকে সাথে নিয়ে বিপ্লবী সরকার করুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, সকল সংস্কার করুক, যত গুণগত পরিবর্তন সেগুলো করুক, গণভোট নেক, সেগুলোকে বাস্তবায়ন করুক, এরপরে ইলেকশন দেখ। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন, আন্তর্জাতিক চাপে যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হবেন। অপরদিকে শেখ হাসিনা আবারও বাংলাদেশে কামব্যাক করতেছে। যাই হোক দর্শক, এই সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন, এই সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও কোনো আপডেট বিগ নিউজ নিয়ে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।